গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সতিয়া নামের এক অত্যন্ত রূপবতী নারীকে। সে হলো এই শহরের এক মস্ত বড় ধনী আর প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের ছেলে দেব চৌধুরীর স্ত্রী। দেব দি ডেইলি টাইমস নামের একটা নামকরা খবরের কাগজের মালিক। সময়টা কিন্তু বর্তমানের নয়, এটা অনেক আগের সময় দেখানো হয়েছে। দেব আর সতিয়ার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না, দুজনে দুজনকে ভীষণ ভালোবাসতো। কিন্তু সুখ বোধ হয় তাদের কপালে বেশি দিন সইল না। হঠাৎ করেই তারা জানতে পারে যে সতিয়া এক মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত আর সে তার জীবনের একদম শেষ পর্যায়ে আছে। ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দেয় যে সতিয়া বড়জোর আর 1 থেকে 2 বছর বাঁচবে। নিজের মৃত্যুর কথা জানার পর সতিয়া নিজের জন্য যতটা না কষ্ট হচ্ছিল তার চেয়ে বেশি চিন্তা হচ্ছিল তার স্বামী দেবের জন্য। সে কোনোভাবেই এইটা মেনে নিতে পারছিল না যে তার মৃত্যুর পর দেব একা হয়ে যাক সারা জীবনের জন্য। তাই স্বামীর ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে সতিয়া নিজের মনে মনে একটা অদ্ভুত আর কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। এর পরপরই দৃশ্যপট বদলে যায় আর আমাদের নিয়ে যাওয়া হয় এক ছোট্ট সিমসাম শহরে। সেখানে আমরা দেখতে পাই এক মিষ্টি চঞ্চল আর প্রাণবন্ত মেয়েকে যে আকাশের দিকে তাকিয়ে মনের আনন্দে ঘুরিয়ে উড়াচ্ছিল। এই মেয়েটাই হলো আমাদের আজকের গল্পের মেইন হিরোইন বা নায়িকা রূপ। রূপ এক মধ্যবিত্ত শিল্পী পরিবারের বড় মেয়ে। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও পরিবারে সুখের অভাব ছিল না। রূপের বাবা একজন ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী এবং রূপের আরও ছোট 2 বোন আছে। তো সেদিন হঠাৎ করেই সতিয়া তাদের এই ছোট্ট শহরে রূপের বাবার কাছে এসে হাজির হয়। সতিয়ার সেখানে আসার পেছনে এক মস্ত বড় কারণ ছিল। সে রূপের বাবার কাছে গিয়ে হাত জোর করে একটা অদ্ভুত অনুরোধ করে। সে চায় রূপ যেন তার স্বামী দেবের দ্বিতীয় স্ত্রী হয়ে তাদের বাড়িতে যায়। আসলে সতিয়ার বাবা অতীতে রূপের পরিবারকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছিল এবং অনেক সাহায্য করেছিল। আর আজকে সতিয়া সেই পুরনো উপকারের দোহাই দিয়ে রূপকে তাদের বাড়ির ছোট বউ হিসেবে নিয়ে যেতে চায়। বিনিময়ে সে রূপের বাবাকে কথা দেয় যে রূপ যদি এই বিয়েতে রাজি হয় তবে রূপের বাকি 2 বোনের পড়াশোনা এবং তাদের বিয়ের যাবতীয় খরচ সতিয়া নিজে বহন করবে। এই প্রস্তাব শোনার পর রূপ তো একদম আকাশ থেকে পড়ে। সে সাফ জানিয়ে দেয় যে সে কোনোভাবেই এই বিয়ে করবে না। রূপ মনে করে তার নিজের একটা আত্মসম্মান আছে, তার স্বাধীনতা কোনো বিক্রি করার জিনিস না যে কেউ এসে টাকা বা উপকারের লোভ দেখিয়ে তা কিনে নিয়ে যাবে। তাছাড়া যেখানে সতিয়ার বাবা অতীতে তাদের নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল, সেখানে আজ সতিয়া এসে এভাবে উপকারের খোঁটা দিয়ে তাকে অন্যের ঘরের সতীন বা মেজ বউ বানিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এটা রূপ কোনোভাবেই মেনে নিতে পারছিল না। রূপের এমন তীব্র প্রতিবাদ দেখে সতিয়া তখন তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, তুমি প্লিজ আমার উদ্দেশ্যটাকে ভুল হদিশ করো না। আমি তোমাকে সারা জীবনের জন্য বন্দি করতে আসিনি। আমি জানি আমার আয়ু আর মাত্র 1টা বছর আছে। আমি শুধু চাইছি এই 1টা বছর তুমি আমার স্বামীর পাশে গিয়ে দাঁড়াও। এরপর আমি যখন মারা যাব তখন সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি চাইলে ওই বাড়িতে থাকতেও পারো, আবার চাইলে চলেও আসতে পারো। আমি তোমাকে কোনো জোর করব না। সতিয়ার এই কথা শোনার পর রূপের বাবাও ভেতরে ভেতরে বেশ দুর্বল হয়ে পড়েন, কারণ তারা আসলেও খুব গরিব ছিলেন এবং সতিয়ার দেওয়া আর্থিক সাহায্য ছাড়া তাদের পুরো পরিবার চালানো বা বাকি 2 মেয়ের ভবিষ্যৎ গড়া একদম অসম্ভব ছিল। তাই রূপের বাবাও রূপের হাত ধরে অনেক অনুরোধ করেন যেন সে তার ছোট বোনদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই তো একটুকু স্বীকার করে। রূপ তখন এক মস্ত বড় ধর্ম সংকটে পড়ে যায়। একদিকে তার নিজের আত্মসম্মান আর স্বাধীনতা, অন্যদিকে তার বাবার চোখের জল আর 2 ছোট বোনের অন্ধকার ভবিষ্যৎ। শেষ পর্যন্ত পরিবারের বড় মেয়ে হওয়ার দায়িত্ববোধ থেকে রূপ নিজের সব স্বপ্ন আর ইচ্ছাকে বিসর্জন দিয়ে এই বিয়েতে রাজি হয়ে যায়। তবে রূপের একটা কড়া শর্ত ছিল। সে সতিয়াকে পরিষ্কার জানিয়ে দেয় সে কোনোদিন ওই বড় লোকদের বাড়িতে দাসী বা উপপত্নী হয়ে লোকচক্ষুর আড়ালে থাকবে না। তাকে যদি যেতেই হয় তবে দেবের সাথে সামাজিকভাবে ধুমধাম করে বিয়ে করেই যেতে হবে, যাতে কালকে সতিয়া মারা যাওয়ার পর সমাজ বা দেব তাকে একটা মূল্যহীন মেয়ের মতো রাস্তাঘাটে ছুঁড়ে ফেলে দিতে না পারে। এটা হবে তার ভবিষ্যতের একটা আইনি বা সামাজিক নিরাপত্তা। সতিয়া রূপের এই শর্তে রাজি হয়ে যায়। এরপর আর কি, কথা মতো দেব আর রূপের বিয়ের আয়োজন করা হয় চৌধুরীদের সেই বিশাল রাজপ্রাসাদসম বাড়িতে। চারিদিকে আলোর রোশনাই, সানাইয়ের সুর, সবকিছু ছিল ঠিকঠাক। রূপ এক লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে মাথায় লম্বা ওড়না দিয়ে ঘোমটা টেনে বিয়ের পিঁড়িতে এসে বসে। কিন্তু এই বিয়ের মণ্ডপের ভেতরের পরিবেশটা ছিল অত্যন্ত গম্ভীর আর দম বন্ধ করা, কারণ এই বিয়েতে না ছিল বরের সম্মতি, না ছিল কনের আনন্দ। বিয়ের পুরোটা সময় দেব এক দৃষ্টিতে তার প্রথম স্ত্রী অর্থাৎ সতিয়ার দিকেই তাকিয়েছিল। তার চোখে ছিল এক অদ্ভুত কষ্ট আর অপরাধ বোধ। সে রূপের দিকে একবারের জন্য ফিরে তাকায়নি, যেন মণ্ডপে তার পাশে কেউ বসেই নেই। ঠিক একইভাবে রূপও দেবের মুখের দিকে তাকানোর কোনো চেষ্টা করেনি। দুজনের মধ্যকার এই অনীহা বা বাধ্যবাধকতার কারণে পুরো বিয়ের অনুষ্ঠানটাই একটা যান্ত্রিক নিয়মে শেষ হয়ে যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমাদের গল্পে এক রাজকীয় এন্ট্রি হয় জাফর নামের এক অত্যন্ত সুদর্শন, চটপটে আর ড্যাশিং যুবকের, যে হলো আমাদের আজকের গল্পের আসল হিরো। জাফর হলো হীরামান
হীরামান্ডি গ্রামের এক চঞ্চল মেয়েদের চোখের মণি বলে যাকে, বা প্লেবয় টাইপের বলতে পারেন। হীরামান্ডি হলো এমন এক জায়গা যেখানে নাচ গান, জমকালো জলসা আর আমোদ প্রমোদের আসর বসে। এই হীরামান্ডিতেই এক অত্যন্ত সম্মানিত এবং প্রভাবশালী নারী থাকেন যার নাম হলো বাহার বেগম। বাহার বেগম অতীতে রাজদরবার এবং বড়সড় জমিদারদের ঘরের খাস বাইজি বা গায়িকা ছিলেন। এখন বয়স হয়ে যাওয়ার কারণে তিনি সেই পেশা ছেড়ে দিয়ে তরুণ তরুণীদের ক্লাসিক্যাল গান ও নাচের তালিম দেন। পুরো শহরে তার গানের গলার এক মস্ত বড় নামডাক আছে। এদিকে জমিদার বাড়িতে তখন রূপ আর দেবের বাসর রাতের আয়োজন করা হয়েছে, কিন্তু দেব রূপের ঘরে না গিয়ে নিজের কাজের মধ্যে ডুবে থাকে। একলা ঘরে রূপ তখন কোণের সাজে একা বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে হীরামান্ডির দিক থেকে বাহার বেগমের এক অপূর্ব মেলোডিয়াস গানের সুর ভেসে আসে। সেই গানের আওয়াজ এতটাই মোহনীয় ছিল যে রূপ ঘরের জানালা খুলে মন্ত্রমুগ্ধের মতো সেই সুর শুনতে থাকে। সে বুঝতে পারে এই বিশাল খাঁচার মতো বাড়িতে তার জীবনটা হয়তো আটকে গেছে, কিন্তু বাইরের ওই সুরেলা পৃথিবীর মাঝে অন্য কোনো এক গল্প তার জন্য অবশ্যই অপেক্ষা করছে। এরপর একদিন দেব নিজেই রূপের ঘরে আসে। ঘরে ঢুকে সে রূপকে পরিষ্কার জানিয়ে দেয়, দেখো রূপ, আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র সতিয়ার ইচ্ছা পূরণের জন্য। এই বাড়িতে তুমি একজন বিবাহিত স্ত্রীর মতোই সমস্ত সম্মান আর মর্যাদা পাবে, তাতে কোনো কমতি হবে না। আমাদের এই সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে, কিন্তু কোনো ভালোবাসা থাকবে না। আশা করব আমার এই সিদ্ধান্তটা তুমি অন্তত আমার চেয়ে একটু বড় মন দিয়ে মেনে নেবে। দেবের এই গম্ভীর কথাবার্তা শুনে রূপ আর নিজের দিক থেকে কোনো উত্তর দেয় না। সে একদম চুপচাপ জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, যার কারণে মজার বিষয় হলো বিয়ে হয়ে যাওয়ার পরেও তারা দুজনে কিন্তু এখনো একে অপরের মুখ পর্যন্ত দেখেনি। এদিকে আমাদের হিরো জাফর যখন হীরামান্ডির এক মেয়ের কাছ থেকে খবর পায় যে চৌধুরী বাড়ির বড় ছেলে দেব চৌধুরী আবার একটা নতুন বিয়ে করেছে এবং ঘরে দ্বিতীয় বউ এনেছে, তখন জাফরের মাথায় একটা চতুর আর ভয়ঙ্কর প্ল্যান খেলে যায়। আসলে জাফরের একজন খুব কাছের বন্ধু ছিল, নাম তার আব্দুল। এই আব্দুল ছিল চরমপন্থী রাজনৈতিক ভাবধারার একজন মানুষ, যে সব সময় দেশভাগের পক্ষে কথা বলতো এবং অখণ্ড ভারতের তীব্র বিরোধিতা করত। অর্থাৎ আদর্শ আর রাজনীতির দিক থেকে আব্দুল ছিল দেব চৌধুরীর একমাত্র কট্টর শত্রু, কারণ দেব চৌধুরী খবরের কাগজের মাধ্যমে সব সময় দেশের ঐক্যের কথা বলতো। জাফর খুব ভালো করেই জানতো যে দেব আর আব্দুলের চিন্তাভাবনা একদম দুই মেরুর। তাই সে আব্দুলকে বুদ্ধি দেয়, তুই এক কাজ কর, তোর এই দেশভাগের প্রোপাগান্ডা আর আন্দোলনের খবরগুলো ছাপানোর জন্য সরাসরি দেব চৌধুরীর খবরের কাগজের অফিসে চলে যা, ওদের ওখানে গিয়ে তোর দাবিগুলো তুলে ধর। জাফরের কথা মতো আব্দুল সেখানেই যায় বটে, কিন্তু দেব চৌধুরী তার সেই দেশভাগের উস্কানিমূলক খবর নিজের কাগজে ছাপাতে একদম সাফ মানা করে দেয়। এই খবর শুনে জাফর যখন আব্দুলকে আরো বেশি খেপিয়ে তোলার জন্য বলে, আরে ভাই, বিপ্লবকে আর মুখে মুখে বলে হয় নাকি? বিপ্লব আনতে গেলে রক্ত আর আত্মত্যাগের প্রয়োজন পড়ে। আসলে জাফরের নিজের একটা বড় পরিচয় ছিল, সে ছিল ওই অঞ্চলের এক সেরা কামার। লোহার ধারালো অস্ত্র বা ছুরি তরোয়ার তৈরিতে তার জুরি মেলা ভার ছিল। তো একদিন আব্দুল জাফরকে সাথে করে নিয়ে এক হিন্দু ব্যবসায়ীর কাছে সেই সব ধারালো ছুরি বিক্রি করতে যায়, কিন্তু সেখানে গিয়ে ঘটে এক বিপত্তি। সেই হিন্দু ব্যবসায়ী জাফরকে চরম অপমান করে বসে। সে জাফরকে সবার সামনে অবৈধ সন্তান বা জারজ বলে গাড়ি দিতে শুরু করে এবং সে একজন মুসলিম হওয়ায় তাকে ছোট জাতের বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এই কথা শোনা মাত্রই জাফরের মাথার রক্ত একদম চড়ে যায়। আসলে জাফরের মনে নিজের বাবা মাকে নিয়ে একটা মস্ত বড় ক্ষত বা পঙ্কিল অতীত ছিল। ছোটবেলাতেই তার মা তাকে ফেলে চলে যায়, আর তার বাবাও তাকে কখনো নিজের সন্তান বলে স্বীকৃতি দেয়নি। এই জন্ম পরিচয়ের কলঙ্কটাই ছিল জাফরের জীবনের সব থেকে বড় দুর্বলতা আর ইগো। অন্যদিকে দৃশ্যপটে দেখা যায় বিয়ের সেই বাসর রাতের পর থেকেই রূপ নিজেকে একদম ঘরের কোণে বন্দি করে ফেলেছে। সে সারাদিন নিজের ঘরের দরজা বন্ধ করে গুমড়ে গুমড়ে কাঁদতো, এমনকি বাড়ির সবার সাথে একসাথে বসে টেবিলে রাতের খাবার খেতেও যেত না। রূপের এই অবস্থা দেখে সতিয়ার খুব মন খারাপ হয় এবং সে নিজে রূপের ঘরে গিয়ে তাকে বোঝাতে শুরু করে। সতিয়া বলে, রূপ, এভাবে আর কতদিন নিজেকে ঘরের ভেতর আটকে রাখবে? এবার তো তোমাকে এই বাড়ির বউ আর দেবের স্ত্রীর দায়িত্বগুলো বুঝে নিতে হবে, তাই না? তুমি এক কাজ করো, কাল থেকে আমাদের খবরের কাগজের অফিসে যাওয়া শুরু করো। ওখানে কাজে মন দিলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রূপের ভেতরে যেই জেদ আর রাগ, তা তো এত সহজে কমার নয়। জোর করে এই বিয়ে মেনে নিতে হওয়ায় সে সতিয়ার সামনে পাল্টা এক অদ্ভুত শর্ত জুড়ে দেয়। রূপ বলে, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, তবে আমারও একটা কথা রাখতে হবে। আমাকে হীরামান্ডিতে গিয়ে বাহার বেগমের কাছে ক্লাসিক্যাল গান শেখার অনুমতি দিতে হবে। রূপের মুখে হীরামান্ডি নাম শুনে সতিয়া তো একদম রেগে আগুন হয়ে যায়, কারণ এই চৌধুরী বাড়ির কঠোর নিয়ম ছিল যে বাড়ির কোনো সদস্য বা সম্মানীয় কেউ কখনো হীরামান্ডির ওই পাড়ায় পা বাড়াতে পারবে না। সতিয়া তখন রূপকে ধমক দিয়ে বলে, তোমার এই রাগ আর অহংকার নিয়ে তুমি এই ঘরের মধ্যেই বন্দী থাকো। তবে একটা কথা মাথায় রেখো রূপ, নিজের ভাগ্য মানুষ নিজেই লেখে। তুমি যত তাড়াতাড়ি নিজেকে চিনতে পারবে
পারবে, তোমার বাকি জীবনটা ততটাই সহজ হয়ে যাবে। সতিয়ার কাছ থেকে এমন জবাব পেয়ে রূপ একদম ভেঙে পড়ে। তার মনে হতে থাকে যে তার শরীর, মন, ইচ্ছা সবকিছুকেই এখানে জোর করে পিষে ফেলা হচ্ছে। এই তীব্র মানসিক কষ্ট সহ্য করতে না পেরে রূপ এক পর্যায়ে ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথাও চিন্তা করে ফেলে, কিন্তু সৌভাগ্যবশত সেই যাত্রায় সে বেঁচে যায়। এরপর সতিয়া যখন বুঝতে পারে যে রূপকে এভাবে জোর করে আটকে রাখলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তখন সে নিজে গিয়ে তার শ্বশুর মশাই অর্থাৎ দেবের বাবার কাছে হাত জোর করে অনুরোধ করে। সে বোঝায় যে রূপের সাথে এভাবে কঠোর ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে, আর দেবের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও রূপের এই জেদটা অন্তত মেনে নেওয়া উচিত। অবশেষে সতিয়ার অনেক অনুরোধের পর রূপকে হীরামান্ডিতে গিয়ে গান শেখার পারমিশন দেওয়া হয়। শর্ত পূরণ হওয়ায় রূপও তার দেওয়া কথা রাখতে পরদিন সকাল সকাল দেবের খবরের কাগজের অফিসে কাজে যোগ দিতে যায়। অফিসে যাওয়ার প্রথম দিনেই রূপ দেখতে পায় যে আব্দুল তার দলবল নিয়ে অফিসের বাইরে দাঁড়িয়ে দেশভাগের দাবিতে তুমুল স্লোগান দিচ্ছে আর বিক্ষোভ প্রদর্শন করছে। রূপ কোনো মতে সেই ভিড় ঠেলে অফিসের ভেতর ঢুকে। সেখানে তখন এক বড় মিটিং চলছে। খবরের কাগজে একটা নামি হুইস্কি বা মদের ব্র্যান্ডের বিজ্ঞাপন দেওয়া নিয়ে আলোচনা হচ্ছিল, যা স্থানীয় মুসলিম সমাজ তীব্রভাবে বয়কট বা বিরোধিতা করছিল। এই ঝামেলার কারণে পত্রিকার বিক্রি এবং ব্যবসায় বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। মিটিংয়ে এই অবস্থা থেকে রূপ হুট করে একটা দারুণ বুদ্ধি দিয়ে বসে। সে বলে, আচ্ছা, আমরা এই মদের বিজ্ঞাপন বাদ দিয়ে যদি নারীদের শাড়ি আর কসমেটিক্সের বা রূপচর্চার জিনিসপত্রের বিজ্ঞাপন দেই তাহলে কেমন হয়? এতে তো কোনো বিতর্কও হবে না, আবার নারীদের আকর্ষণের কারণে পত্রিকার বিক্রিও বাড়বে। রূপের এই তুখর আইডিয়া শুনে মিটিংয়ে থাকা বড় বড় কর্মকর্তারা তো একদম হা হয়ে যায়। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হতে থাকে। ঠিক তখনই রূপ সেখানে উপস্থিত ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমি এই পত্রিকার মালিক দেব চৌধুরীর সাথে একটু দেখা করতে চাই, উনি এখন কোথায় আছেন? রূপের এই কথা শুনে মিটিংয়ের সবাই তো আকাশ থেকে পড়ে। তারা নিজেদের মধ্যে কানাঘুষা করতে শুরু করে যে আরে, নিজের স্বামী দেব চৌধুরীকে সে চেনে না, একসাথে এক বাড়িতে থাকে অথচ মুখ দেখেনি। যাই হোক, ম্যানেজারের ইশারায় রূপ যখন দেবের কেবিনের দিকে তাকায় তখনই বিয়ের পর আজ প্রথমবার রূপ তার স্বামী দেব চৌধুরীর মুখটা সামনাসামনি দেখতে পায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। দিন দিন সতিয়ার শরীরের ক্যান্সার আরও মারাত্মক রূপ নিতে থাকে। সে ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পড়তে থাকে। আর এদিকে রূপ নিয়ম করে প্রতিদিন হীরামান্ডিতে গিয়ে বাহার বেগমের কাছে গানের তালিম নিতে শুরু করে। একটা মস্ত বড় উৎসবের দিনে বাহার বেগম রূপকে তাদের সাথে আসরে বসে গান গাওয়ার একটা সুযোগ করে দেন। রূপের গান শেষ হওয়ার পর বাহার বেগম তার দিকে তাকিয়ে বলেন, আরে মেয়ে, তোমার গানের গলার সুর তো খুব মিষ্টি, কিন্তু তোমার এই গায়কের মধ্যে কোনো জীবন নেই, কোনো প্রাণ নেই। গান গাইতে হয় মনের ভেতরের গভীর আনন্দ আর ভালোবাসা থেকে। যার মনে প্রেম নেই সে কখনো ভালো গাইতে পারে না। এই বলে বাহার বেগম রূপকে গান শেখাতে অস্বীকৃতি জানান। কিন্তু ঠিক তখনই বাহার বেগম জানতে পারেন এই রূপ আসলে অন্য কেউ নয়, সে হলো চৌধুরী বাড়ির বড় ছেলে দেব চৌধুরীর দ্বিতীয় স্ত্রী বা ছোট বউ। এই সত্যিটা জানার সাথে সাথেই বাহার বেগমের মুখের এক্সপ্রেশন একদম বদলে যায়। তিনি মুহূর্তের মধ্যে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং রূপকে আবারও নিজের কাছে রেখে গান শেখাতে রাজি হয়ে যান। আসলে রূপের এই চৌধুরী বাড়িতে আসার পেছনে এবং বাহার বেগমের হঠাৎই মন গলে যাওয়ার পেছনে লুকিয়েছিল এক অতীত রহস্য, যা এই পুরো কাহিনীর মোড় একদম ঘুরিয়ে দিতে চলেছিল। আর এই হীরামান্ডিতে এসেই আমাদের নায়িকা রূপের সাথে প্রথমবার দেখা হয়ে যায় আমাদের হিরো জাফরের। রূপকে প্রথম দেখাতেই জাফরের বুকের ভেতরটা যেন কেমন একটা ঝড় বয়ে যাচ্ছিল। সে প্রথম দেখাতেই রূপের প্রেমে একদম হাবুডুবু খেতে শুরু করে। স্বভাব সুলভ চিল আর ফ্লার্টিং স্টাইলে জাফর তখনই রূপের কাছাকাছি যাওয়া এবং তাকে পটানোর চেষ্টা করতে থাকে। কিন্তু রূপ তো আর তেমন মেয়ে নয়। সে জাফরের এই স্যাবলামি দেখে একদম পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে চলে যেতে নেয়। তখন জাফর মুচকি হেসে তাকে উদ্দেশ্য করে বলে, আরে ম্যাম, আপনি আমার থেকে যতই দূরে যাওয়ার চেষ্টা করবেন না কেন, আমি আপনার ততটাই কাছে চলে আসব। রূপ তার এই ভুংভাং কথায় কান না দিয়ে সোজা সেখান থেকে চলে যায়। যাই হোক, হীরামান্ডিতে কয়েকদিন যাতায়াত করার পর এই অঞ্চলের ভেতরের বৈষম্যময় জীবনযাত্রা দেখে রূপের মনে একটা দারুণ আইডিয়া আসে। সে ভাবে এই হীরামান্ডির সাধারণ মানুষ ও সংস্কৃতির ওপর একটা চমৎকার প্রতিবেদন বা ফিচার আর্টিকেল লিখলে কেমন হয়। এই কথা ভেবে সে তার স্বামী দেবের কাছে গিয়ে অনুমতি চায় যে সে খবরের কাগজের জন্য হীরামান্ডির ওপর একটা স্পেশাল কলাম লিখতে চায়। দেবও তখন প্রফেশনাল মানুষের মতো তাকে আশ্বস্ত করে বলে, ঠিক আছে, তোমার লেখার বিষয়বস্তু যদি আসলেও আকর্ষণীয় আর জুৎসই হয় তবে আমি অবশ্যই সেটা আমাদের পেপারে ছাপাবো। দেবের এই ইতিবাচক মনোভাব দেখে রূপের মনের বরফ কিছুটা গলে। সে দেবের সামনে নিজের মনটা একটু হালকা করে বলে, দেখো, আমাদের এই অদ্ভুত সম্পর্কের পেছনে আমারও যে কিছুটা ভুল ত্রুটি ছিল সেটা আমি স্বীকার করছি। সত্যি বলতে এই জোর করে হওয়া বিয়ে থেকে আমার কোনো বাড়তি প্রত্যাশা নেই। তাই ভবিষ্যতে তুমি যদি কখনো আমার কাছ থেকে মুক্তি চাও বা নিজের স্বাধীনতা ফেরত পেতে চাও, আমি হাসি মুখে তোমাকে ছেড়ে চলে যাব। রূপের এই পরিপক্ক কথা শুনে দেব তাকে বলে, আমি এই বিয়েটা যখন করেই ফেলেছি
তখন মাঝপথে এটা ভেঙে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমার নেই, তবে নিজের মনের আসল অনুভূতিটা এভাবে পরিষ্কার করে জানানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর রূপ হীরামান্ডির ভেতরে খবর আর রিয়েল ডেটা জোগাড় করার জন্য একদম উঠে পড়ে লাগে। সে জানতে পারে আব্দুল নামের সেই চরমপন্থী ছেলেটা একটা কামারশালা বা লোহা গলানোর কারখানা চালায়, যেখানে হীরামান্ডির অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। যেই ভাবা সেই কাজ, রূপ সেখানে চলে যায় সোজা কারখানায়। কিন্তু সেখানে আব্দুলের সাথে দেখা হওয়ার আগেই আমাদের হিরো জাফরের সাথে তার মুখোমুখি হয়ে যায়। রূপকে নিজের এলাকায় দেখে জাফর তো মনে মনে মহা খুশি, কিন্তু মুখে ভাব নিয়ে বাঁকা হেসে বলে, কি ব্যাপার ম্যাম, মাত্র একদিন দেখা হতে আমার টানে একেবারে আমার কারখানা পর্যন্ত চলে এলেন নাকি? তবে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু আমার স্পেসিফাইড ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না। জাফরের এমন দেমাগি কথা শুনে রূপের একদম পিত্তি চলে যায়। সে কড়া গলায় জবাব দেয়, মুখ সামলে কথা বলো, আমি বিবাহিতা, আর আমি এখানে তোমার চেহারা দেখতে আসিনি, এসেছি আব্দুলের খোঁজে। হীরামান্ডির ওপর একটা খবরের কাগজে আর্টিকেল লিখবো, তাই কিছু দরকারি তথ্য জোগাড় করতে এসেছি। রূপের মুখে এই কথা শুনে জাফর তখন বিদ্রুপের সুরে বলে, আরে ধুর, এই নোংরা গলিতে মেয়ে মানুষের শরীর বেচাকেনা ছাড়া আর কি বা লেখার আছে? নাকি এসবের আড়ালে আপনার অন্য কোনো দরকারি জিনিসে আমার সাহায্য লাগবে? জাফরের মুখে এমন নোংরা ইঙ্গিত শুনে রূপ প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি একটা আস্ত ছোট লোক, তোমার কোনো ম্যানার্স বা ভদ্রতা বলতে কিছু নেই। ঠিক তখনই সেখানে আব্দুল এসে হাজির হয় এবং রূপকে ভেতরের এই বিষয়গুলো নিয়ে অনেক খবর দেয়। আব্দুল তাকে বোঝায় যে বর্তমানের এই যুগে তাদের মতো সাধারণ মেহনতি কামারদের অবস্থা দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছে। বাজারে নতুন নতুন মেশিন বা কলকবজা চলে আসায় তাদের হাতের কাজের আর কোনো দাম থাকছে না, যার কারণে হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে। আব্দুল আরও বলে, আমাদের এই অস্তিত্ব রক্ষার লড়াই আর অধিকার আদায়ের আন্দোলনই একসময় এই দেশটাকে টুকরো টুকরো করে আলাদা করে দেবে। রূপকে এই সব তথ্য দেওয়ার পর আব্দুল হঠাৎ সন্দেহ প্রকাশ করে বলে, আচ্ছা রূপ বিবি, আপনার স্বামী দেব চৌধুরী তো একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ, তাই না? সে কি সত্যি আমার এই সরকার বিরোধী আর দেশভাগের উস্কানিমূলক কথাগুলো নিজের পেপারে ছাপতে দেবে? আব্দুলের এই প্রশ্নে রূপের মাথাতেও একটা মস্ত বড় চিন্তার ভাঁজ পড়ে যায়। রূপ যখন সেখান থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন জাফর এসে তাকে একটা চমৎকার অফার দেয়। জাফর বলে, দেখুন, এই হীরামান্ডির আনাচে কানাচে কোথায় কি লুকিয়ে আছে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। আপনি যদি আসলেও একটা জেনুইন আর ফাটাফাটি আর্টিকেল লিখতে চান, তবে আমি নিজে আপনাকে পুরো এলাকা ঘুরে ঘুরে দেখাবো। এরপরের বেশ কিছুদিন ধরে জাফর নিয়ম করে রূপকে হীরামান্ডির প্রতিটা গলির বাস্তব রূপ দেখাতে শুরু করে। তো একদিন জাফর রূপকে নিয়ে সেই অঞ্চলের ঐতিহ্যবাহী এক উন্মত্ত ষাঁড়ের লড়াই বা বুল ফাইটিং প্রতিযোগিতা দেখাতে নিয়ে যায়, যেখানে জাফর নিজেই একজন প্রতিযোগী হিসেবে মাঠে নামে। এই খেলার নিয়ম ছিল অত্যন্ত বিপজ্জনক। একটা পাগলাটে রাগী ষাঁড়ের পিঠে চেপে নিজেকে টানা 7 সেকেন্ড ধরে আটকে রাখতে হবে, তাহলেই কেল্লা ফতে। কিন্তু কাজটা যতটা সহজ মনে হচ্ছিল, আদতে ছিল তার থেকেও ভয়ঙ্কর। মাঠে নামার পর সেই হিংস্র ষাঁড়টা জাফরকে পিঠ থেকে ফেলে দিয়ে শিং দিয়ে গুঁতো মারার জন্য তাকে তাড়া করতে থাকে। জাফরের অবস্থা একদম খ্যাতখ্যাতে হয়ে যায়। গ্যালারিতে বসে রূপ তো ভয়ে একদম চোখ কান বন্ধ করে বসেছিল। এই বুঝি জাফরের প্রাণটা গেল। কিন্তু শেষ মুহূর্তে জাফর নিজের পুরো শক্তি আর টেকনিক খাটিয়ে সেই ষাঁড়কে কুপোকাত করে বাজিমাত করে দেয়। খেলা শেষে জাফর যখন হাঁপাতে হাঁপাতে রূপের সামনে আসে, তখন রূপ তার উপর প্রচন্ড রাগ ঝাড়ে আর বলে, তুমি একটা আস্ত পাগল নাকি? এভাবে কেউ নিজের জীবন বাজি রেখে মরতে যায়? আজকে যদি বড় কোনো দুর্ঘটনা হয়ে যেত? রূপের চোখে নিজের জন্য এমন খাঁটি উদ্বেগ দেখে জাফর ইমোশনাল হয়ে বলে, আরে ম্যাম, আমার মরণে কার কি আসে যায়? আমি তো একা মানুষ, আমার কোনো বাবা নেই, জীবনে কোনো লক্ষ্য নেই, আমি আজ মরি বা কাল মরি, তাতে কারো কিছু যায় আসে না। জাফরের এই কষ্টের কথা শুনে রূপ নরম সুরে তাকে বোঝায়, জীবন কখনো লক্ষ্যহীন হয় না জাফর। তুমি যখন জীবনে কাউকে মন থেকে ভালোবাসতে শুরু করবে, তখন তুমি নিজেই নিজের বেঁচে থাকার একটা মস্ত বড় লক্ষ্য খুঁজে পাবে, আর তখন তুমি মৃত্যুকে ভয় পেতে শুরু করবে। রূপের এই গভীর কথাগুলো জাফরের মনের একদম ভেতরে গিয়ে আঘাত করে। দুজনের এক দৃষ্টিতে একে অপরের দিকে দুজনে তাকিয়ে থাকে। এদিকে তাদের এই অতিরিক্ত মাখামাখি আর ঘনিষ্ঠতা দূর থেকে নোটিস করছিল জাফরের বন্ধু আব্দুল। আব্দুল যখন জাফরকে আড়ালে ডেকে কড়া ভাষায় ওয়ার্নিং দেয় যে, দেখ জাফর, রূপ কিন্তু একটা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের বিবাহিতা মেয়ে, সে চৌধুরী বাড়ির ছোট বউ, তুই ওর সাথে যা করছিস সেটা ঠিক হচ্ছে না। কোনো বড় ঝামেলায় জড়ানোর আগে নিজের সীমাটা একটু মাথায় রাখিস। কিন্তু কে শোনে কার কথা? ততদিনে যা হবার তা হয়েই গেছে। প্রতিদিন একসাথে ঘোরাঘুরি, হীরামান্ডির গল্প আর সুখ দুঃখ ভাগ করে নিতে নিতে রূপ আর জাফরের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটাকে শুধু বন্ধুত্ব অন্তত বলা যায় না। রূপও ধীরে ধীরে নিজের মনের অবাধ্য অনুভূতি নিয়ে জাফরের সাথে ঘুরে বেড়াতে শুরু করে এবং ধীরে ধীরে
থেকে তার প্রেমে পড়তে শুরু করে। কিন্তু অপরদিকে দেবের সাথে তার যে সামাজিক বৈবাহিক সম্পর্ক সেটাও সে সমাজ আর সতিয়ার খাতিরে বজায় রেখে চলছিল। অর্থাৎ রূপের শরীরটা চৌধুরী বাড়িতে বন্দি থাকলেও তার মন প্রাণ হৃদয় সবকিছু কিছুটা জাফরের কাছেই ধীরে ধীরে জমা পড়তে শুরু করেছে। এর কিছুদিন পর রূপ যখন হীরামান্ডিতে বাহার বেগমের কাছে আবারও গান গাইতে বসে, তখন বাহার বেগম রূপের গান শুনে এক মুহূর্তের জন্য থেমে যান। তিনি রূপের চোখের দিকে তাকিয়ে বলেন, মেয়ে, আজকে তোমার গলার সুরটা একদম অন্যরকম লাগছে। তোমার গলার আওয়াজ কিন্তু বদলায়নি, বদলে গেছে তোমার ভেতরের অবাধ্য মনটা। তোমার এই সুরে এখন এক অদ্ভুত ভালোবাসার টান টের পাওয়া যাচ্ছে। বাহার বেগম অভিজ্ঞ নারী, তিনি খুব দ্রুতই ধরে ফেলেন যে রূপের এই মন বদলানোর পেছনে অন্য কেউ নয়, স্বয়ং জাফর জড়িয়ে আছে। আর এই সত্যটা জানার পরই বাহার বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এখন এক ভয়ঙ্কর অতীত সত্য আমাদের সামনে উন্মোচিত হয়। এই বাহার বেগম আসলে অন্য কেউ নন, তিনি হলেন আমাদের হিরো জাফরের জন্মদাত্রী মা। বাহার বেগম যখন বুঝতে পারেন যে জাফর আসলে রূপের এই পবিত্র ভালোবাসাটাকে একটা নোংরা ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সোজা জাফরের ডেরায় গিয়ে হাজির হন। বাহার বেগম জাফরকে ক্ষোভের সাথে বলেন, জাফর, তুই ওই মেয়েটার জীবন নিয়ে খেলা করা বন্ধ কর। রূপ এসব বোঝে না, এই পুরো খেলায় ওর কোনো দোষ নেই। তুই তোর ভেতরের হিংসা আর প্রতিশোধের আগুনে একটা নিরপরাধ মেয়ের জীবন এভাবে ছারখার করতে পারিস না। মায়ের মুখে এই কথা শুনে জাফর তখন ক্ষোভে ফেটে পড়ে। আসলে বাহার বেগম তখন জাফরের সামনে তাদের অতীত জীবনের সেই অন্ধকার সত্যটা পুরোটা খুলে বলেন। তিনি জানান, আজ থেকে বহু বছর আগে যখন তার বয়স মাত্র 17 বছর ছিল, তখন তিনি দেব চৌধুরীর বাবা, ভালো মতো শুনবেন, দেব চৌধুরীর বাবা, অর্থাৎ এই শহরের মস্ত বড় জমিদার বলরাজ চৌধুরীর প্রেমে পড়েছিলেন। হ্যাঁ, জাফরের মায়ের সাথে দেবের বাবার সম্পর্ক ছিল। বলরাজ বিবাহিত হওয়া সত্ত্বেও বাহার বেগমের সাথে সম্পর্কে জড়ান এবং তাদের এই অবৈধ সম্পর্কের কারণে জাফরের জন্ম হয়। কিন্তু জাফরের জন্মের পর বলরাজ চৌধুরী নিজের মান সম্মান আর অভিজাত্য বাঁচাতে বাহার বেগম আর তার সন্তান জাফরকে জাস্ট ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দিয়ে নিজের প্রাসাদে ফিরে যান। আর এই কারণেই জাফর ছোটবেলা থেকেই জারজ বা কলঙ্কিত তকমা পেয়ে পিলপিল করে বড় হয়েছে। বাহার বেগমের মুখ থেকে নিজের জন্মের সেই নির্মম ইতিহাস শোনার পর জাফরের ভেতরের ক্ষোভ শান্ত হওয়া তো দূরের কথা, তা যেন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। বাহার বেগম চোখের জল ফেলে জাফরকে বোঝানোর চেষ্টা করেন যে বলরাজ চৌধুরী যখন তাকে গর্ভাবস্থায় ফেলে রেখে চলে যান, তখন সমাজের লোক তাকে ছি ছি করেছিল। তিনি ভেবেছিলেন বলরাজ হয়তো লোক লজ্জা আর রাজকীয় সম্মানের ভয়ে একজন বাইজির সন্তানকে মেনে নিতে পারছেন না। তাই তিনি নিজের ভুল বুঝতে পেরে এবং বলরাজের মন গলানোর একটা শেষ চেষ্টা হিসেবে তিনি একসময় নিরুপায় হয়ে ছোট্ট জাফরকে একা ফেলে রেখে চলে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন মা পাশে না থাকলে হয়তো বলরাজের মনে নিজের রক্তের প্রতি দয়া হবে এবং সে জাফরকে চৌধুরীদের বাড়িতে রাজপ্রাসাদে নিজের সন্তান হিসেবে টেনে নেবে। কিন্তু বলরাজ চৌধুরী এতটাই নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের মানুষ ছিলেন যে তিনি বাহার বেগমের সেই ত্যাগ বা জাফরের নিষ্পাপ মুখের দিকে একবারের জন্য ফিরে তাকাননি। উল্টো নিজের মান ইজ্জত বাঁচাতে পুরো বিষয়টা ধামাচাপা দিয়ে হীরামান্ডি থেকে চিরকালের জন্য মুখ ফিরিয়ে নেন। মায়ের এই করুণ আকুতি আর অতীতের অসহায়ত্বের কথা শোনার পর জাফরের মনে মায়ের প্রতি থাকা পুরনো জমানো অভিমানটা যেন এক মুহূর্তের জন্য চারা দিয়ে উঠলেও বলরাজ চৌধুরীর প্রতি তার ঘৃণা যেন 1000 গুণ বেড়ে যায়। সে রাগে কাঁপতে কাঁপতে বাহার বেগমকে উদ্দেশ্য করে বলে, তুমি যে ভালোবাসার খাতিরে আমাকে একটা কুকুরের মতো রাস্তায় ফেলে চলে গেলে, সেই বলরাজ চৌধুরী আমার কাছ থেকে আমার বাবার নাম, আমার শৈশব, আমার অধিকার, আমার বেঁচে থাকার সমস্ত সম্মান কেড়ে নিয়েছে। সে আমার ভাগের সম্পত্তি, রাজকীয় বৈভব আর বাবার আদর স্নেহ তার ওই তথাকথিত বৈধ ছেলে দেব চৌধুরীর থালায় সাজিয়ে তুলে দিয়েছে। আর আমি সারা জীবনে হীরামান্ডির নোংরা গলিতে চারোজার কলঙ্কিত নামের বোঝা টেনে বড় হয়েছি। তাহলে আজকে যদি আমি বলরাজ চৌধুরীর সেই আদরের রাজপুত্রের ঘর ভেঙে তার ঘরের ছোট বউকে নিজের করে ছিনিয়ে নেই, তবে তাতে ভুলটা কোথায়? যে বংশ আমার জীবনটা ছারখার করে দিয়েছে, আমি সেই বলরাজ চৌধুরীর বাড়ির ছোট বউ রূপকে একটা ঘুঁটি বানিয়ে পুরো চৌধুরী পরিবারকে একদম মাঝখান থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। তুমি আমাকে আটকানোর চেষ্টা করো না মা, এই প্রতিশোধের আগুন আমি নেভাতে পারবো না। জাফরের চোখে এই অন্ধ প্রতিহিংসা দেখে বাহার বেগম আর কিছু বলার ভাষা হারিয়ে ফেলেন। এদিকে হীরামান্ডির রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরো উত্তপ্ত আর ভয়ঙ্কর হতে চলেছিল। আব্দুল তখন তার দলবল আর সাধারণ মেহনতি মানুষদের নিয়ে দেশভাগের আন্দোলনকে এক চরম রূপ দেওয়ার জন্য দিনরাত উস্কানিমূলক প্রোপাগান্ডা ছাড়াতে শুরু করে। সে সাধারণ মানুষদের বোঝাচ্ছিল যে এই ব্রিটিশরা যখন দেশ জুড়ে আধুনিক কলকারখানা আর বড় বড় মেশিনপত্র নিয়ে আসবে, তখন তাদের মতো সাধারণ কামার আর মজুরদের হাতের কাজের কোনো মূল্য থাকবে না। তারা সবাই না খেতে পেয়ে রাস্তায় বসে যাবে। এই অর্থনৈতিক সংকট আর ক্ষোভকে পুঁজি করে আব্দুল সবাইকে বোঝাতে থাকে যে একমাত্র আলাদা দেশ বা দেশভাগী তাদেরই দুরবস্থা থেকে মুক্তি দিতে পারে। জাফর তখন আব্দুলের এই ক্ষোভকে আরও উস্কে দেওয়ার জন্য এবং নিজের ব্যক্তিগত প্রতিশোধের রাস্তা পরিষ্কার করার জন্য তাকে গিয়ে
গিয়ে বলে, আরে আব্দুল, তুই এখনো বুঝতে পারছিস না? এই বলরাজ চৌধুরী আর তার ছেলে দেব চৌধুরী আসলে ধর্ম আর দেশের ঐক্যের দোহাই দিয়ে আমাদের মতো সাধারণ মানুষদের বোকা বানাচ্ছে। এরা সব সময় নিজেদের খবরের কাগজে বড় বড় আদর্শের কথা লেখে যাতে আমরা আমাদের অধিকারের কথা ভুলে যাই। এই লড়াইটা কোনো ন্যায় অন্যায়ের লড়াই নয়, এইটা আমাদের বেঁচে থাকার এবং নিজেদের হকের লড়াই। তুই তোর দলবল নিয়ে সোজা দেব চৌধুরীর অফিসে যা এবং এই মাটিতে আমাদের নিজেদের অধিকার আর শাসন প্রতিষ্ঠার জন্য ওদের উপর চাপ সৃষ্টি কর। জাফরের কথায় প্ররোচিত হয়ে আব্দুল আবারও দেব চৌধুরীর অফিসে গিয়ে হাজির হয়। সে দেবকে কড়া ভাষায় বলে, আমাদের এই দাবি আর আধুনিক মেশিনের কারণে সাধারণ মানুষের বেকার হয়ে যাওয়ার খবরটা আপনাদের কাগজে বড় করে ছাপাতেই হবে। কিন্তু দেব চৌধুরী ছিলেন অত্যন্ত দূরদর্শী আর আধুনিক মন মানসিকতার একজন মানুষ। সে আব্দুলের এই সংকীর্ণ চিন্তা ভাবনার কড়া বিরোধিতা করে বলে, দেখো আব্দুল, নতুন প্রযুক্তি বা মেশিন আসা মানে দেশ বা সমাজের উন্নয়ন হওয়া। এটাকে তোমরা অগ্রগতি হিসেবে না দেখে কেন বাধা দিচ্ছ? আধুনিক কলকারখানা তৈরি হলে এই সাধারণ মানুষগুলোই সেখানে আরো ভালো বেতনে কাজ করার সুযোগ পাবে, তারা উন্নত জীবন পাবে। তোমরা দেশের প্রগতিকে থামিয়ে দিতে পারো না। দেবের এই যৌক্তিক কথায় আব্দুল আর তার দলের লোকেরা একদম সন্তুষ্ট হতে পারলো না। আব্দুল তখন ক্ষোভের সাথে বলে, আমরা খুব ভালো করেই জানি তোমরা বড় লোকেরা কি চাও। তোমরা এই আধুনিকতার নামে আমাদের মস্ত বড় ফাঁদে ফেলতে চাইছো। অতীতে এই দেশটা যেভাবে বছরের পর বছর ব্রিটিশদের গোলাম হয়েছিল, এখন তোমরা মিলে আমাদেরকে ঠিক একইভাবে নিজেদের গোলাম বানিয়ে রাখতে চাইছো। আমরা আর কারো দাসত্ব মেনে নেব না। আব্দুলের মুখে এমন সাম্প্রদায়িক আর উস্কানিমূলক কথা শুনে দেব চৌধুরী প্রচন্ড রেগে যান এবং কড়া গলায় হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখ সামলে কথা বলো আব্দুল। নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য মাঝখানে ধর্মের দোহাই এনো না। তুমি যদি এই দেশভাগের আন্দোলনে ধর্মের উস্কানি দাও, তবে পুরো দেশটা কিন্তু এক নিমিষে সাম্প্রদায়িকতার আগুনে লোলুপ হয়ে ছাই হয়ে যাবে, আর সেই আগুনের দায় তখন তোমাকেই নিতে হবে। কোনো সমঝোতা না হয় আব্দুল অত্যন্ত ক্ষোভ নিয়ে দেবের অফিস থেকে বেরিয়ে যায়। এইসব রাজনৈতিক হাঙ্গামা আর ভেতরের তীব্র মানসিক টানাপোড়েনের কারণে জাফর তখন রূপের থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। সে রূপকে দেখলেই এড়িয়ে চলতো, তার সাথে আগের মতো চিল বা ফ্লার্ট করা একদম বন্ধ করে দেয়। আসলে জাফরের মনের ভেতর তখন এক মস্ত বড় যুদ্ধ চলছিল। একদিকে রূপের প্রতি তার মনের অজান্তে তৈরি হওয়া এক খাঁটি ভালোবাসা, আর অন্যদিকে নিজের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অর্থাৎ বলরাজ চৌধুরীর ওপর প্রতিশোধ নেওয়ার তীব্র নেশা। হ্যাঁ, এটা ঠিক যে সে তার মায়ের সামনে এমনটা বলেছিল সে শুধুমাত্র প্রতিশোধের জন্যই রূপের সাথে এই প্রেমের অভিনয় করছে, কিন্তু এটা শুধু অভিনয় না, বরং ধীরে ধীরে পরিণত হওয়া এক খাঁটি ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। সেটা জাফর নিজেও বুঝতে পারছে। সে বুঝতে পারছিল না যে সে রূপকে ভালোবেসে নিজের কাছে আগলে রাখবে নাকি তাকে বলির পাঠা বানিয়ে চৌধুরীদের ধ্বংস করবে। অপরদিকে রূপ তো জাফরের এই হঠাৎ বদলে যাওয়া আচরণ দেখে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছিল। জাফরের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর আর তীব্র হয়ে উঠেছিল যে সে আর নিজের আবেগ উগরে না দিয়ে থাকতে পারলো না। একদিন সে নিজে গিয়ে জাফরের সামনে দাঁড়ায় এবং কাপা কাপা গলায় তার চোখের দিকে তাকিয়ে নিজের ভালোবাসার কথা একদম অকপটে স্বীকার করে নেয়। আমি জানি না সমাজ কি বলবে, আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জাফর। রূপের মুখে এই ভালোবাসার স্বীকারোক্তি শুনে জাফরের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে, কিন্তু সে নিজের ভেতরের ইগো আর প্রতিশোধের দেওয়ালটাকে শক্ত করে ধরে রেখে অত্যন্ত ঠান্ডা আর নিষ্ঠুর গলায় রূপকে বলে, ভুল মানুষের কাছে নিজের মন সঁপে দিয়েছ রূপ বিবি। আমার মতো একটা লক্ষ্যহীন জারো যার রাস্তার ছেলের কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। আমি তোমাকে সারা জীবন শুধু চোখের জল আর মস্ত বড় দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো সুখ দিতে পারবো না। আমার সাথে থাকলে তুমি কেবল কষ্টই পাবে। জাফরের মুখে এমন কঠোর কথা শুনেও রূপ এক চুল পিছু হটে যায় না। সে জাফরের হাত দুটো শক্ত করে ধরে চোখের জল ফেলে বলে, আমি তোমার দেওয়া সেই সারা জীবনের কষ্ট আর আফসোস বোঝাই করে হাসি মুখে মেনে নিতে রাজি আছি জাফর। তাও প্লিজ তুমি আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিও না। রূপের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে জাফরের চোখের কোণেও সামান্য ভিজে আসে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত রহস্যময় হেসে বলে, তুমি বড্ড সরল রূপ। তুমি এখনো আসল সত্যটা জানোই না। তুমি এখনো জানো না যে কি স্বার্থে আর কোন উদ্দেশ্যে আমি প্রথম দিন থেকে তোমার এত কাছাকাছি আসার চেষ্টা করেছিলাম। আমি যে ছক কষে তোমার জীবনে এসেছিলাম সেটা যদি তুমি জানতে পারো, তবে তুমি নিজেই আমাকে ঘৃণা করতে শুরু করবে। আমার এই ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে অন্য এক নোংরা খেলা। জাফরের সেই কথার জবাবে রূপ তার চোখের জল মুছে ফেলে এবং অদ্ভুত ধীরতায় সে জাফরের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, তুমি কোন ছক কষে আমার কাছে এসেছো, কি তোমার উদ্দেশ্য, তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না জাফর। আমার কাছে ভালোবাসার একটাই সরল হিসাব, সেটা হলো নিজের এই অবাধ্য হৃদয়ের কথা শোনা। আর আমার এই মন এখন শতভাগ তোমার। এখন বাকি সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার উপর ছেড়ে দিলাম যে তুমি এই খাঁটি আবেগটাকে মর্যাদা দেবে নাকি স্রেফ একটা খেলা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। এই কথাটা বলেই রূপ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল আর সে অত্যন্ত ভারী এক মন নিয়ে জাফরের ডেরা থেকে বেরিয়ে যায়। আর হ্যাঁ, রূপের এই ভালোবাসাটা কিন্তু একদিনে এই পর্যন্ত আসেনি। জাফরের সাথে তার দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়েছে। তারা একে অপরের সাথে অনেক ঘোরাঘুরি করেছে, বন্ধুর মতো সময় কাটিয়েছে। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো,
বিয়ের পর থেকে সে নিজের স্বামীর কাছে কখনো সেই মর্যাদা পায়নি যেই মর্যাদা বা পাওনাটা তার পাওয়ার কথা ছিল। এটাও একটা কারণ যেখানে সে জাফরকে এতটা ভালোবেসেছে। জাফর এক দৃষ্টিতে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে, তার ভেতরের প্রতিশোধের দেওয়ালটা রূপের এই নিঃস্বার্থ ভালোবাসার আঘাতে প্রথমবার যেন একদম ভেঙে চুরমার হয়ে যেতে শুরু করে। এর কিছুদিন পরেই চৌধুরী বাড়িতে নেমে আসে এক মস্ত বড় শোকের ছায়া। দিন দিন ক্যান্সারে ক্ষয়ে যেতে থাকা সতিয়া অবশেষে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন সে একদম বিছানায় শায়িত, সে তার স্বামী দেবের হাত দুটো শক্ত করে ধরে কান্না ভেজা গলায় একটা শেষ অনুরোধ করে। সতিয়া বলে, এই শহরের পরিস্থিতি দিন দিন বড্ড খারাপের দিকে যাচ্ছে, চারিদিকে দাঙ্গা আর অশান্তির ছায়া। তুমি প্লিজ আমার মৃত্যুর পরে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেও, নিজের সুরক্ষার কথা ভেবো। আর আমি রূপকে এই বাড়িতে যে স্বপ্ন আর অধিকার নিয়ে এসেছিলাম, তুমি রূপের হাতটা ধরে আমাদের সেই অধরা স্বপ্নগুলো পূরণ করো। সতিয়ার এই শেষ ইচ্ছা শুনে দেবের চোখ বেয়ে অজরে জল পড়তে থাকে। সে সতিয়াকে জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় বলে, সতিয়া, তুমি ছাড়া আমার এই জীবনে আর কোনোদিন কেউ আসতে পারবে না। তোমার জায়গা নেওয়ার যোগ্যতা বা অধিকার এই পৃথিবীতে আর কোনো নারীর নেই। তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। সতিয়ার মৃত্যুর পর দেব চৌধুরী একদম মানসিকভাবে ভেঙে পড়েন। তার চারপাশের চেনা পৃথিবীটা এক নিমিষে শূন্য আর অন্ধকার হয়ে যায়। সে নিজেকে একদম গুটিয়ে নেয়। আর ঠিক এই সময়টাতেই বাইরে আব্দুলের দলবল তাদের তথাকথিত অধিকার আদায়ের আন্দোলন আর দেশভাগের দাবিকে আরো উগ্র রূপ দিতে শুরু করে। পুরো শহরের শান্ত পরিবেশটা এক ভয়াবহ বারুদের স্তূপে পরিণত হয়। এভাবে বেশ কিছুদিন পার হয়। পুরো শহর জুড়ে ঈদের আনন্দ আমেজ ছড়িয়ে পড়েছে, চারিদিকে উৎসবের আলো আর ঢাকঢোলের শব্দ। ঠিক তখনই নদীর ঘাটে এক অদ্ভুত আর ঐতিহাসিক ঘটনা ঘটে। সেখানে জাফর একা একা বসে লাল পানি খাচ্ছিল। আর ঠিক সেই একই ঘাটে নিজের মনের সমস্ত কষ্ট আর সতিয়াকে হারানোর শোক ভুলতে দেব চৌধুরীও এসে বসে। ভাগ্যের কি নির্মম পরিহাস, বলরাজ চৌধুরীর দুই সন্তান, একজন রাজপ্রাসাদের বৈধ যুবরাজ আর অন্যজন হীরামান্ডির কলঙ্কিত জারদ ছেলে, আজ জীবনের প্রথমবার একে অপরের একদম সামনাসামনি বসেছে। কিন্তু যেহেতু তারা এর আগে একে অপরকে কখনো দেখেনি, তাই তারা কেউই জানতো না যে তাদের শরীরে একই বাবার রক্ত বইছে। তারা দুজনে অচেনা মানুষের মতো পাশাপাশি বসে একই বোতল থেকে সেই লাল পানি ঢালতে শুরু করে এবং নিজেদের জীবনের গভীরতম কষ্টগুলো একে অপরের কাছে শেয়ার করতে থাকে। মদের নেশায় বুঁদ হয়ে জাফর দেবকে বলে, আমি একটা বিবাহিত মেয়ের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি, আর সেই মেয়েটাও আমাকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। জাফরের কথা শুনে দেব একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনের পঙ্কিলতা উগরে দেয়। আমি আমার জীবনের ঘটে যাওয়া কিছু মস্ত বড় ভুল আর অন্যায়কে শুধরে নিতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব, কিভাবে এই ভুলের প্রায়শ্চিত্ত করব, আমি কিছু বুঝতে পারছি না। সেই আড্ডায় দুজনের মধ্যে খুব দ্রুতই একটা চমৎকার আর বন্ধুত্বপূর্ণ বন্ডিং তৈরি হয়ে যায়। আড্ডার এক পর্যায়ে জাফর কিছুটা রসিকতা আর চিলমুডে দেবকে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি আপনার জীবনে এ পর্যন্ত কতগুলো মেয়ের সাথে শুয়েছেন বা রাত কাটিয়েছেন? দেব তখন অত্যন্ত গভীর আর সৎভাবে উত্তর দেয়, আমার জীবনে আমি কেবল একটা মাত্র নারীকে ছুঁয়েছি, সে হলো আমার স্বর্গীয় স্ত্রী। দেবের এমন একনিষ্ঠতার কথা শুনে জাফর নিজের স্বভাবসুলভ ডাট দেখিয়ে হা হা করে হেসে ওঠে এবং কেঁদে মুদে বলে, বলেন কি ভাই, আর আমার কথা যদি বলেন তবে হীরামন্ডির এমন কোনো অলিগলি বা সুন্দরী মেয়ে বাকি নেই যে আমার বিছানায় আসেনি। আমি তো গুনেও শেষ করতে পারবো না। এই হাসাহাসি আর মদের আসর শেষে তারা দুজনেই পাশে চমকে থাকা জমকালো উৎসবে নাচের আসরে গিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নাচতে শুরু করে। ঠিক তখনই সেই উৎসবের ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল জাফরের বন্ধু আব্দুল। সে যখন দেখতে পায় যে তার পরম কট্টর রাজনৈতিক শত্রু দেব চৌধুরীর সাথে জাফর এত আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে এবং একসাথে নাচানাচি করছে, তখন আব্দুলের মাথায় একদম আগুন চড়ে যায়। সে অত্যন্ত ক্ষোভ আর সন্দেহের চোখে জাফরের দিকে তাকায়। আব্দুলের মনে হতে থাকে যে জাফর হয়তো তার নিজের স্বার্থের জন্য চৌধুরীদের সাথে হাত মিলিয়েছে এবং তাদের এই আন্দোলনকে পেছন থেকে ছুরি মেরে নিজের দল পরিবর্তন করে ফেলেছে। আব্দুল চরম ক্ষোভ নিয়ে সেখান থেকে চলে যায়, যা জাফরের ভবিষ্যতের জন্য এক মস্ত বড় বিপদ সংকেত ছিল। অন্যদিকের দৃশ্যপটে দেখা যায় দেব চৌধুরী টানা বেশ কয়েকদিন ধরে বাড়িতে না ফেরায় এবং সতিয়ার মৃত্যুর শোকে বাইরে বাইরে ঘুরে বেড়ানোয় বলরাজ চৌধুরী মনে মনে বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি তখন রূপকে ডেকে বলেন, বৌমা, দেব গত কয়েকদিন ধরে ঘরে ফিরেনি, সে বাইরে কোথায় যেন পড়ে আছে, তুমি গিয়ে ওকে খুঁজে এই বাড়িতে নিয়ে আসো। শ্বশুরের কথা শিরোধার্য করে রূপ তখন দেবকে খুঁজতে খুঁজতে সেই নদীর ঘাটের উৎসবের মেলায় এসে হাজির হয়। রূপ যখন ভিড় ঠেলে দেবের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে বাড়ি ফেরার জন্য অনুরোধ করে, ঠিক সেই মুহূর্তে দূর থেকে জাফর রূপকে দেখতে পায়। আর যখন সে দেখে যে এই রূপ আসলে দেব চৌধুরীকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে, তখন জাফরের মাথার উপর
ওপর যেন আস্ত আকাশ ভেঙে পড়ে। সে মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে এতক্ষণ ধরে যাকে সে ভাই বলে জড়িয়ে ধরেছিল, যার সাথে মনের দুঃখ ভাগ করেছিল, সে অন্য কেউ নয়, সে হলো বলরাজ চৌধুরীর বৈধ ছেলে, রূপের আসল স্বামী দেব চৌধুরী। আর কোনো না কোনো ভাবে তারই ভাই। নিজের পরম শত্রুকে এত কাছ থেকে দেখে এবং রূপ যে তারই স্ত্রী চরম সত্যটা জানতে পেরে জাফরের চোখের ভেতরের সেই পুরনো হিংসা আর প্রতিশোধের আগুন যেন দ্বিগুণ বেগে দাউ দাউ করে জ্বলে ওঠে। তার চিল মোট 1 সেকেন্ড উধাও হয়ে যায়। বাড়ি ফেরার পথে গাড়িতে বসে দেব চৌধুরী রূপের দিকে তাকায়। তার চোখে তখন এক অদ্ভুত শান্ত ভাব। সে রূপকে বলে, রূপ, সতিয়া আমাদের যে 1 বছরের সময় বেঁধে দিয়েছিল, আজ সেই চুক্তির মেয়াদ পূর্ণ হয়েছে। আজ থেকে তুমি সম্পূর্ণ স্বাধীন। তুমি চাইলে এই চৌধুরী বাড়ি ছেড়ে নিজের মতো করে অন্য কোথাও চলে যেতে পারো, কিংবা চাইলে নতুন করে নিজের জীবন সাজাতে পারো। তোমার যে কোনো সিদ্ধান্ত আমি হাসি মুখে মেনে নেব। আমি তোমাকে আর এই খাঁচায় বন্দি করে রাখবো না। দেবের এই উদারতা আর মহানুভবতা দেখে রূপ এক মস্ত বড় দোলাচালে পড়ে যায়। কারণ একদিকে তার মনের মানুষ জাফর, আর অন্যদিকে দেবের এই সম্মান ও সততা। আর ঠিক এই সময়ে পর্দার আড়ালে ঘটে যায় অন্য এক মস্ত বড় ড্রামা। বলরাজ চৌধুরী যখন জানতে পারেন যে জাফর হীরামান্ডিতে তার পুত্রবধূ রূপের খুব কাছাকাছি আসার চেষ্টা করেছে, তখন তিনি নিজের বংশের সম্মান বাঁচাতে সোজা চলে যান হীরামান্ডিতে, জাফরের মা বাহার বেগমের ডেরায়। বহু বছর পর নিজের পুরনো প্রেমিক আর জাফরের নিষ্ঠুর বাবাকে নিজের সামনে দেখে বাহার বেগম স্তব্ধ হয়ে যান। বলরাজ চৌধুরী অত্যন্ত অহংকার আর কড়া গলায় বাহার বেগমকে আদেশ দিয়ে বলেন, বাহার, তোমার এই জারদ ছেলেকে এক্ষুনি গিয়ে বলো যেন সে আমার বাড়ির বৌরূপের জীবন থেকে চিরকালের জন্য দূরে সরে যায়। বলরাজ চৌধুরী যখন বাহার বেগমকে ধমকাচ্ছিলেন, ঠিক তখনই সেখানে জাফর এসে হাজির হয়। বলরাজ বরাবরের মতোই জাফরকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি না দিয়ে কেবল দেব আর চৌধুরীদের বংশের মর্যাদার দোহাই দিতে থাকেন। বাবার মুখে নিজের প্রতি এই চরম অবহেলা আর দেবের প্রতি অন্ধ পক্ষাপতিত্ব দেখে জাফরের ভেতরের ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে বলরাজের চোখের দিকে তাকিয়ে কড়া গলায় জানিয়ে দেয়, আমি রূপকে ভালোবাসি, আর আমার জীবনের বিনিময়ে হলেও আমি ওকে নিজের কাছ থেকে দূরে যেতে দেব না। বলরাজ সেখান থেকে চলে যাওয়ার পর বাহার বেগম কোনো উপায় না দেখে সোজা রূপের কাছে গিয়ে হাজির হন। তিনি রূপের সামনে সমস্ত সত্য ফাঁস করে দিয়ে বলেন, রূপ, জাফর আসলে অন্য কেউ নয়, সে বলরাজ চৌধুরীর অবৈধ সন্তান, অর্থাৎ তোমার স্বামী দেবেরই সৎ ভাই। আর এতদিন জাফর তোমাকে যে ভালোবাসার ফাঁদে ফেলেছে তা কোনো খাঁটি প্রেম ছিল না, তা কেবল তার বাবার ভাঙা অহংকার আর বংশের সম্মানে আঘাত করে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে একটা ঘুঁটি হিসেবে সে ব্যবহার করেছে। মায়ের মুখ থেকে নির্মম সত্য শোনার পর রূপের পায়ের তলা থেকে মাটি সরে যায়। বাহার বেগম চলে যাওয়ার আগে রূপের বুকে শেষ আঘাতটা করে বলেন, তুমি ওর ভালোবাসা নও রূপ, তুমি কেবল ওর প্রতিশোধের একটা অস্ত্র। এই কথা শুনে রূপের মন একদম ভেঙে চুরমার হয়ে যায়। সে তীব্র অভিমানে সিদ্ধান্ত নেয় সে জাফরের এই নোংরা খেলার অবসান ঘটাবে। রূপ নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে দেবের কাছে ফিরে যায় এবং সেই রাতেই দেবের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে নিজেকে পুরোপুরি দেবের স্ত্রী হিসেবে সঁপে দেয়। ঠিক একই সময়ে বাহার বেগমের সাথে থাকা এক হীরামান্ডির মেয়ে পুরো কথোপকথনটা আড়ালে শুনে ফেলে এবং দ্রুত গিয়ে জাফরকে সবটা জানিয়ে দেয়। জাফর যখন জানতে পারে যে রূপ সব সত্য জেনে গেছে এবং তাকে সে বর্তমানে ভুল বুঝতে শুরু করেছে, সে পাগলের মতো রূপের কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাফর যখন পৌঁছালো, সে জানালা দিয়ে দেখতে পায় রূপ আর দেবের বাসর রাতের সেই দৃশ্য। আর এই বিষয়টাই জাফরের মনটাকে একদম ভেঙে তছনছ করে দেয়। পরদিন সকালে রূপ দেবের সামনে দাঁড়িয়ে নিজের অপরাধ বোধ থেকে সব সত্য স্বীকার করে নেয়। সে বলে, আমি জাফরকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ থেকে আমি তোমার সাথে একজন অনুগত স্ত্রীর মতো সংসার করব। আমাদের এই সম্পর্কে সম্মান থাকবে, কিন্তু আমি তোমাকে কোনোদিন ভালোবাসা দিতে পারবো না। রূপের মুখে এই ক্ষোভ আর হতাশার কথা শুনে দেব তাকে শান্তভাবে বোঝায়, রূপ, রাগের মাথায় বা আবেগের বশে জীবনের এত বড় সিদ্ধান্ত নিও না, এতে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। একটা ছাদের নিচে কেবল একসাথে রাত কাটানোটাই দাম্পত্যের জন্য যথেষ্ট নয়, এর জন্য মনের মিল প্রয়োজন। আমাদের এই সম্পর্ককে কোনো জোর জবরদস্তি বা সামাজিক নিয়মের বেড়াজালে না বেঁধে আমরা বরং একটু সময় নিই। এরই মধ্যে দেবের পত্রিকায় একটা বড় খবর ছাপানো হয় যে শহরের প্রথম আধুনিক কলকারখানা চালু হতে চলেছে। এই খবর প্রকাশ হওয়া মাত্রই শহরের পরিস্থিতি চরম আকার ধারণ করে। আব্দুল আর তার চরমপন্থী দলবল দেশভাগের দাবিতে পুরো শহরে দাঙ্গা লাগিয়ে দেয় এবং যারা তাদের মতাদর্শের বিরোধিতা করছিল তাদের উপর চড়াও হয়। স্বাভাবিকভাবে দেব চৌধুরীদের খবরের কাগজের অফিস তাদের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আব্দুল কড়া নির্দেশ দেয় যে দেব চৌধুরী এবং তার অফিসের সবাইকে যেন নির্মমভাবে খতম করা হয়। চারিদিকে দাঙ্গার আগুন জ্বলতে দেখে জাফরের মনে নিজের প্রতিশোধের কথা বলে কেবল রূপের চিন্তা ভাবনার কথাই উকি দিচ্ছিল। সে নিজের সমস্ত রাগ ভুলে সোজা রূপের বাড়িতে গিয়ে হাজির হয়। জাফরকে আচমকা নিজের সামনে দেখে রূপ অশ্রু ভেজা চোখে তাকে একটা শেষ প্রশ্ন করে, জাফর, তুমি কি আমাকে কখনো একটুও ভালোবেসেছিলে? কিন্তু জাফরের মুখ থেকে কোনো উত্তর বের হওয়ার আগেই আব্দুলের সশস্ত্র দলবল বলরাজ চৌধুরীদের সেই রাজপ্রাসাদে চড়াও হয়। চারিদিকে ভাঙচুর আর চিৎকার শুরু হলে জাফর কথা না বাড়িয়ে রূপকে টেনে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। অন্যদিকের দৃশ্যপটে খবরের কাগজের অফিসেও
আব্দুল তার দলবল নিয়ে হামলা চালায়। দেব চৌধুরী কোনো মতে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে পারলেও তার অফিসের বহু কর্মচারী দাঙ্গাকারীদের হাতে নির্মমভাবে শেষ হয়ে যায়। শহরের এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে জাফর এক ঘোড়ার গাড়ি জোগাড় করে রূপকে নিয়ে দেবের সন্ধানে বের হয়। মাঝপথে দেবকে আহত অবস্থায় উদ্ধার করে তারা তিনজন একসাথে রেল স্টেশনের দিকে রওনা দেয়, যাতে ট্রেন ধরে এই জ্বলন্ত শহর থেকে তারা নিরাপদ কোথাও পালিয়ে যেতে পারে। কিন্তু আব্দুল তাদের এই পালানোর খবর পেয়ে সশরীরে দলবল নিয়ে রেল স্টেশনে এসে ধাওয়া করে। আব্দুল তার অনুসারীদের আদেশ দেয় দেব, রূপ আর জাফর এই তিনজনের একজনও যেন আজ এই স্টেশন থেকে বেঁচে ফিরতে না পারে। রেল স্টেশনের প্ল্যাটফর্মে যখন তীব্র হাঙ্গামা আর মারামারি চলছিল, ঠিক তখনই একটা ট্রেন ছাড়তে শুরু করে। জাফর নিজের জীবনের পরোয়া না করে দেব আর রূপকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের বগিতে তুলে দেয়। রূপ তখন ট্রেনের দরজা থেকে জাফরের দিকে হাত বাড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। জাফর ট্রেনের সাথে সাথে দৌড়াতে দৌড়াতে পেছনে আসা বন্ধু আব্দুলকে বোঝানোর চেষ্টা করে সে যেন তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু জাফরের ওপর বিশ্বাসঘাতকতার চরম প্রতিশোধ নিতে অন্ধ আব্দুল নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে জাফরের বুকে বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় জাফর যখন ট্রেনের দিকে হাত বাড়িয়ে রূপকে শেষবারের মতো দেখছিল, তখন আব্দুল তাকে আবারও আঘাত করে। রূপ চলন্ত ট্রেন থেকে জাফরের এই নির্মম মৃত্যু চোখের সামনে দেখে কান্নায় ভেঙে পড়ে। পুরো স্টেশন জাফরের রক্তে ভেসে যায়। অবশেষে দেব আর রূপ অত্যন্ত ভারী মন এবং চোখের জল নিয়ে দাঙ্গা কবলিত শহর থেকে এক নিরাপদ নতুন শহরে এসে পৌঁছায়। গল্পের এই শেষ পরিণতিতে আমাদের সামনে এক মস্ত বড় প্রশ্নচিহ্ন রেখে দেওয়া হয়। দেব তার ভালোবাসার স্ত্রী সতিয়াকে হারিয়েছে, আর রূপ হারিয়েছে তার জীবনের একমাত্র খাঁটি প্রেম জাফরকে। জীবনের এই চরম সত্য আর কলঙ্কের দাগ মাথায় নিয়ে দেব আর রূপের এই অদ্ভুত বৈবাহিক সম্পর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না। তবে এতটুকু নিশ্চিত যে দুজনের এই গভীর একাকিত্ব, শূন্যতা আর হারানো বেদনা ভবিষ্যতে তাদের একে অপরের কাছাকাছি আসতে সাহায্য করবে এবং এক অদৃশ্য শ্রদ্ধার বন্ধনে বেঁধে বাঁচতে সাহায্য করবে, যাকে হয়তো সমাজ ভালোবাসা বলবে কিংবা অন্য কিছু। তো এই ভালোবাসা আর কলঙ্কের ট্র্যাজিক গল্পটা আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মূলত সিনেমাটা তখনকার সময় ফ্লপ হয়েছিল, কিন্তু সিনেমার গল্পটা অতটাও খারাপ ছিল না, গল্পটা ভালোই ছিল। এই কারণেই আমি সিনেমাটা এক্সপ্লেইন করলাম। তো কেমন লাগলো যেমনটা বললাম কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি এই যে স্ক্রিনে ভিডিও ভেসে উঠেছে এই ভিডিওটাও ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।